অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। তো চলো আমরা শুরু করি। তো আমরা ওয়েব ডিজাইন পরিচিতির প্রথমে যে আমরা টপিকসটা দেখব সেটা হচ্ছে ওয়েব কি। তো আমরা আগে বলে রাখি, তো ওয়েব এবং www একই জিনিস। তাহলে ওয়েব বা www যেটা আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি দেখো। তো এটা হচ্ছে আসলে যে এমন একটি নেটওয়ার্ক অথবা প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীর যত কম্পিউটার বা ইন্টারনেটে যুক্ত যত ইলেকট্রনিক ডিভাইস আছে, তো সবগুলোকে আমরা একত্রে সংযুক্ত করব। তো সংযুক্ত করে আমরা আমার কম্পিউটারের মাধ্যমে আমি অন্যের কম্পিউটার থেকে তথ্য আমি নিয়ে আসতে পারবো, বা অন্য কেউ আমার কম্পিউটার থেকে তথ্য সে নিয়ে যেতে পারবে। এরকম যে প্রত্যেকের কম্পিউটার থেকে তথ্যগুলো যেন শেয়ার করতে পারে, সেই ধারণা থেকেই মূলত এই ওয়েব বা www এই বিষয়টার উৎপত্তি। আর এই বিষয়টা প্রথম জনসম্মুখে যিনি নিয়ে আসছেন তিনি হচ্ছেন টিম বার্নার্স-লি। তিনি প্রথম এই ওয়েব বা www এই বিষয়টা জনসম্মুখে নিয়ে আসেন। এই জন্য টিম বার্নার্স-লিকে বলা হয় www এর জনক। তার মানে হচ্ছে, যেমন আমি একটা চিত্রের মাধ্যমে যদি বিষয়টা ব্যাখ্যা করি, যে আমি চিন্তা করি এটা হচ্ছে আমার কম্পিউটার বা মোবাইল ফোনও হতে পারে, বা আমার কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস। তো এখন আমি আমার কম্পিউটারটাকে ইন্টারনেটের সাথে যুক্ত করলাম। তো একইভাবে আমার কোনো একটা ফ্রেন্ড, এটা হতে পারে তার মোবাইল ফোন, এটা হতে পারে আমার অন্য একটা ফ্রেন্ড তার ট্যাব, এটা হতে পারে আমার অন্য কোনো একটা কলিগ বা কাজিন বা যাই হোক না কেন তার ল্যাপটপ। তো এটা হচ্ছে অন্য কোনো ফ্রেন্ড বা আরেকজন ফ্রেন্ড তার এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো। তো এখন আমি যে কাজটা করতে পারি, আমার কম্পিউটারে বসে ইন্টারনেটে সংযুক্ত হয়ে আমি আমার যে কোনো ফ্রেন্ডের কম্পিউটার বা মোবাইল ফোন বা পিডিএ বা ট্যাব থেকে যদি তারা ইন্টারনেটে যুক্ত থাকে, তারা যদি সেই তথ্যগুলো ইন্টারনেটে শেয়ার করে, তাহলে আমি তাদের সেই তথ্যগুলো মুহূর্তের মধ্যেই কি জানতে পারবো। এবং তারাও, আমি যদি কোনো একটা তথ্য ইন্টারনেটে আমি সংযুক্ত থেকে যদি শেয়ার করি, তাহলে তারাও মুহূর্তের মধ্যে সেই তথ্যটা কি জানতে পারবে। এইভাবে যেন সারা বিশ্বের কম্পিউটারগুলোকে আমরা একই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারি বা একটা প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে আমি দ্রুতই অন্যের তথ্যটা শেয়ার করতে পারতেছি বা জানতে পারতেছি, তারাও কি করতে পারতেছে আমার তথ্যটা শেয়ার করতে পারতেছে বা জানতে পারতেছে। মূলত সারা বিশ্বের যত ইলেকট্রনিক ডিভাইস যাদেরকে ইন্টারনেটে সংযুক্ত করা যায়, তাদেরকে একই প্ল্যাটফর্মে বা একই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্যই মূলত www অথবা এই ওয়েবের উৎপত্তি। আর এই কাজটাই যিনি করেছেন তিনি হচ্ছেন ওয়েবের জনক, অর্থাৎ টিম বার্নার্স-লি। ডিজাইন কি? তো ওয়েব ডিজাইন হচ্ছে আসলে একটি ওয়েব পেজের বাহ্যিক যে সৌন্দর্য, সেই বাহ্যিক সৌন্দর্য নির্মাণ কৌশলই হচ্ছে কি ওয়েব ডিজাইন। তো এখন একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের বিভিন্ন কিছুর প্রয়োজন হয়, যেমন লেআউট প্রয়োজন হয়, বিভিন্ন কালার, তারপর তার গঠনটা কেমন হবে। এখানে ইচ্ছে করলে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স যুক্ত করতে পারি, এবং কিছু ইন্টারেক্টিভ বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে আমরা একটা পেজের সাথে আরেকটা পেজ কি সংযুক্ত করতে পারি, এক পেজ থেকে বা একটা পেজের সাথে আমরা একটা ডাটাবেস কি করতে পারি, যুক্ত করতে পারি। এরকম যে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের যে পারস্পরিক মিথস্ক্রিয়া বা তথ্য আদান প্রদান বা সংযোগ, সেটাকে আমরা বলতেছি ইন্টারেক্টিভ বৈশিষ্ট্য। আর লেআউট হচ্ছে আসলে যে ওই ওয়েব পেজটা যখন আমরা ডিজাইন করব, তার পূর্বে কিন্তু আমরা কি একটা পরিকল্পনা করি। পরিকল্পনা কেমন করে? যে আমি কোন বিষয়গুলো, যেমন আমার ওয়েবসাইটের নামটা আমি কোথায় লিখবো, উপরে লিখবো নাকি নিচে লিখবো, অর্থাৎ কোন তথ্য কোনটা কোথায় কিভাবে রাখলে ওয়েব পেজটা সুন্দর হবে, তার যে একটা পরিকল্পনা, সেটাকে বলা হয় লেআউট। তাহলে ওয়েব ডিজাইন কি হলো? যে একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের বাহ্যিক যে সৌন্দর্য নির্মাণ কৌশল, সেটাকে আমরা বলতেছি ওয়েব ডিজাইন। যেমন আমরা যদি একটু দেখি, যেমন একটা ওয়েব পেজ ডিজাইন করতে গেলে আমাদের এরকম বিষয়গুলো একটু মনে রাখতে হবে। যেমন সেই পেজের হেডারে কি হবে, তারপর হচ্ছে বডিতে আমরা কি রাখবো, লেফট প্যানে কি লিখবো, রাইট প্যানে কি লিখবো, তারপর হচ্ছে ফুটারে কি লিখবো। মোট কথা হচ্ছে এই যে ওয়েব পেজটা আমি ডিজাইন করব, তো এইটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমার তথ্যগুলো সাজাইতে হবে। কোন তথ্যটা আমি কিভাবে কোথায় রাখলে আমার ওয়েব পেজটা সুন্দর হবে, সেই বিষয়টাই হচ্ছে ওয়েব ডিজাইন। অর্থাৎ একটা ওয়েব পেজের সৌন্দর্য বর্ধন করার যত ধরনের কৌশল আছে, সেটাকে আমরা বলতেছি ওয়েব ডিজাইন। এরপর আমরা দেখব একটু ইন্টারনেট। তো
তো ইন্টারনেট বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটার যখন আমরা একসাথে যুক্ত করব তখন সেখানে একটা নেটওয়ার্ক তৈরি হবে। যেমন আমরা অনেক সময় বন্ধুকে বলি না যে কিরে তোর নেটওয়ার্ক কয়জনের সাথে, তার মানে কি হচ্ছে তার কয়জন ফ্রেন্ড আছে যাদের সাথে তার কি হয়, যোগাযোগ হয়। তাহলে এখন কম্পিউটারের নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝবো, তার মানে হচ্ছে কতগুলো কম্পিউটার একসাথে সংযুক্ত অবস্থায় আছে এবং তাদের মধ্যে কি ডাটা আদান প্রদান করতে পারতেছে। তাহলে যখন কতগুলো কম্পিউটার একসাথে সংযুক্ত করে তাদের মধ্যে ডাটা আদান প্রদান করা যায় তখনই আমরা বলি সেখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। আর এইরকম অসংখ্য নেটওয়ার্ক নিয়ে তৈরি হবে কি ইন্টারনেট। কারণ আমরা বুঝতে পারছি কতগুলো কম্পিউটার যখন আমরা একসাথে যুক্ত করবো তখন সেখানে কি তৈরি হবে, একটা নেটওয়ার্ক তৈরি হবে। আর এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্ক একত্রে যুক্ত হয়ে কি তৈরি হবে, ইন্টারনেট। আর আমরা জানি যে সর্বপ্রথম যে ইন্টারনেট যেটা সেটার নাম হচ্ছে আরপানেট, যেটা আমেরিকার সেনাবাহিনীরা 1969 সালে এটা ব্যবহার করেছিল। কারণ হচ্ছে যে দেখা গেল যে আমেরিকার সেনাবাহিনীরা তাদের নিজেদের যে গোপনীয় কিছু তথ্য বা বিভিন্ন ধরনের তথ্য সেগুলো আদান প্রদান করার জন্য তারা সর্বপ্রথম এই নেটওয়ার্কিং সিস্টেমটা ব্যবহার করে, যার নাম ছিল আরপানেট। তো যেমন আমরা এখানে একটু দেখতে পারি, যেমন এখানে কতগুলো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস যেগুলো কি একসাথে পরস্পরের সাথে কি আছে, সংযুক্ত অবস্থায় আছে। যেহেতু পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় আছে তার মানে এখানে কি তৈরি হয়েছে, একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। আর এইরকম কতগুলো নেটওয়ার্ক যখন একসাথে যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো কি ইন্টারনেট। তো এখানে প্রত্যেকের সাথে যুক্ত আছে এবং এক একজনের সাথে কি ডাটা আদান প্রদান করতেছে, সেটা হতে পারে তার মাধ্যমে যুক্ত অথবা তারবিহীন ওয়্যারলেস হতে পারে, বিভিন্ন মাধ্যমে যুক্ত হতে পারে। তো যুক্ত হয়ে যদি তথ্য আদান প্রদান করে তখন সেখানে হবে একটা নেটওয়ার্ক। আর এরকম অসংখ্য নেটওয়ার্ক যখন একসাথে যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো ইন্টারনেট। এরপরে আমরা দেখবো ওয়েব পেজ কি। তো ওয়েব পেজ হচ্ছে যদি আমরা সরাসরি বলি তাহলে আমরা ইন্টারনেটে আমরা যখন ব্রাউজারের মাধ্যমে কোনো একটা ঠিকানা দিয়ে যখন আমরা ইন্টারনেটে প্রবেশ করি তখন আমরা যে পেজগুলো দেখতে পাই সেগুলো আসলে কি ওয়েব পেজ। তো আমরা যদি আসলে ওই পেজগুলোতে আমরা কি বিভিন্ন তথ্য রাখি, যেমন এখন আমার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে সেখানে আমি কি করতেছি, আমার ব্যক্তিগত তথ্যগুলো বা আমার প্রতিষ্ঠানের তথ্যগুলো কি করতেছি, লিখে রাখতেছি। তাহলে ইন্টারনেটে বা ওয়েবে আমরা যে তথ্যগুলো যে পেজে রাখতেছি সেই পেজটাকে বলা হয় কি ওয়েব পেজ। তো আমরা বলতে পারি ইন্টারনেটে তথা ওয়েবে যে কেউ তথ্য রাখতে পারে। তো এখন কি কি থাকতে পারে ওইখানে, যেমন আমি কোনো টেক্সট কোনো লেখা লিখলাম অথবা কি কোনো একটা অডিও অথবা ভিডিও বা স্থিরচিত্র অ্যানিমেশন অথবা এটার সাথে ইচ্ছা আমি ডাটাবেজও কি সংযুক্ত করতে পারি। তো ইন্টারনেটে এই যে আমি তথ্যগুলো রাখছি, ইন্টারনেটের যে জায়গায় আমি তথ্যগুলো বা যে পেজে এই তথ্যগুলো রাখতেছি সেই পেজটাকে বলা হয় কি ওয়েব পেজ। আর আমরা ইচ্ছা করলে যদি আমার ইলেকট্রনিক ডিভাইসটা ইন্টারনেটে সংযুক্ত থাকে তাহলে আমি ব্রাউজার ব্যবহার করে ওই ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি ইউআরএল আমরা যদি আলোচনা করব যে ইউআরএল হচ্ছে ওই ওয়েবসাইট বা ওয়েব পেজের ঠিকানা, ওইটা দেওয়ার পরে আমার ব্রাউজার অটোমেটিকলি ওই পেজটা কি করবে, ওপেন করবে। ফলে আমরা কি বিভিন্ন ধরনের ওয়েব পেজ দেখতে পাবো। যেমন আমি যদি বলি যে এটা একটা ওয়েব পেজ, অর্থাৎ আমি কি করছি, আমার ব্রাউজারটা ওপেন করছি, ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে অথবা গুগল ক্রোম হতে পারে। আমি আমার ব্রাউজারটা ওপেন করছি, ওপেন করার পরে অ্যাড্রেস বারে যদি আমি একটু মার্ক করি, এই যে অংশটা এটা হচ্ছে অ্যাড্রেস বার। তো এখানে আমি লিখছি www.facebook.com। তো লেখার পরে এই যে পেজটা টোটাল এই যে পেজটা ওপেন হয়েছে, তো এই পেজটাকে আমরা কি বলতেছি, একটা ওয়েব পেজ। আর এই অ্যাড্রেস বারে আমি যে ঠিকানাটা লিখছি, ঠিকানা লেখার পর এই যে প্রথম যে পেজটা ওপেন হয় এটাকে বলা হয় হোম পেজ। হ্যাঁ, এটা একটা ওয়েব পেজ, আবার এটাকে আমি কি বলতে পারি, প্রথম পেজ যেহেতু তার মানে এটা হচ্ছে কি একটা হোম পেজ। তো এরকম আরো একাধিক কি পেজ থাকতে পারে, তো আমরা সেটা এখন দেখবো। যেমন ওয়েবসাইট কি, তো আমরা তো দেখলাম যে একটা ওয়েব পেজ যে ইন্টারনেটে আমরা যে তথ্য রাখতেছি যে পেজের মধ্যে, অর্থাৎ ইন্টারনেটের যে পেজে বিভিন্ন তথ্য রাখা হয় সেই পেজটা হচ্ছে ওয়েব পেজ। তো ওইরকম অনেকগুলো ওয়েব পেজ যখন আমরা একসাথে যুক্ত করব তখন তৈরি হবে একটা ওয়েবসাইট। তবে তার জন্য আমাদের আগে ওই ওয়েবসাইটের একটা নাম নির্ধারণ করতে হবে, যে নামটাকে আমরা বলতেছি ডোমেইন নেম। আর এই ডোমেইন নেমটা অবশ্যই কি করতে হবে, নিবন্ধন করতে হবে। যাই হোক, সেটা আমরা পরে বলবো। তো তাহলে ওই ডোমেইন নেমের অধীনে একাধিক ওয়েব পেজকে যখন আমরা একসাথে যুক্ত করব তখন সেটাই হবে কি একটা ওয়েবসাইট। তার মানে ওয়েবসাইট হচ্ছে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি। তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন আমরা www.google.com একটা ওয়েবসাইট হতে পারে, facebook.com, এরকম আরো অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো একটা পেজে হতে পারে অথবা কি একাধিক পেজ একত্রে সম্মিলিতভাবে ওই ওয়েব
সাইটগুলো কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো একটা ওয়েবসাইট যদি আমরা তৈরি করতে চাই আমাদের একটা ধাপ অনুসরণ করতে হয়। যেমন প্রথমে হচ্ছে ওয়েব পেজটা ডিজাইন করতে হবে, তারপরে তার একটা নাম নির্ধারণ করতে, যে নামটাকে আমরা বলছি ডোমেইন নেম, সেই ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটাকে একটা নির্ভরযোগ্য সার্ভারে হোস্টিং করতে। হোস্টিং করা মানে হচ্ছে কি আপলোড করা। যেমন আমরা কি ফেসবুকে ফটো আপলোড করি, এইরকম আমার ওয়েবসাইটটাকে কি করতে হবে, একটা নির্ভরযোগ্য সার্ভারে কি আপলোড করতে হবে। তো আপলোড করার আগে আমার খেয়াল রাখতে হবে আমি কতটুকু স্পেস, কারণ আমার ওই ওয়েবসাইটের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস লাগবে, এবং ব্যান্ডউইথ মানে হচ্ছে স্পিড কেমন, এই বিষয়গুলো আমার যে ওয়েবসাইট আমার ব্যান্ডউইথ মানে স্পিড ভালো দিবে, আমি অবশ্যই সেই ওয়েবসাইটে কি করব, সেই সার্ভারে কি করব, আমার ওয়েবসাইটটা আপলোড করব। এই আপলোড করাটাকে বলা হয় কি হোস্টিং করা। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে হচ্ছে যে আমি যে ওয়েবসাইটটা ওয়েব সার্ভারে আপলোড করলাম, আপলোড করলে সেটা যদি কেউ সার্চ দেয় এখন, তাহলে সেটা সহজে খুঁজে পাবে না। সেই জন্য এটা যেন সহজেই যে কেউ খুঁজে পায়, সেই জন্য এটা সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে। যদি আমরা সার্চ ইঞ্জিনের সাথে আমার ওয়েবসাইটটাকে সংযুক্ত করে দেই, তাহলে এখন যে কেউ যে আমার ওয়েবসাইটের ঠিকানা লিখলে সহজে খুঁজে পাবে। এটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর গঠন, এখন আমরা যে এই ওয়েবসাইটের আমরা প্রকারভেদগুলো একটু দেখব। তো গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক হচ্ছে যে আমি ওয়েব পেজ বা ওয়েবসাইটটা চালু করার পরে তাকে ডেটার মান কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। তাহলে যদি ওয়েব পেজ বা ওয়েবসাইটটা চালু করার পরে বা লোডিং করার পরে যদি ডেটার মান পরিবর্তন করা না যায়, তখন সেটাকে আমরা বলতেছি কি স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ এই ওয়েবসাইটের ডেটার মান কি কোড পরিবর্তন করা ব্যতীত ডেটার মান সাধারণত কি করা যায় না, পরিবর্তন করা যায় না, সেটাকে আমরা বলবো কি স্ট্যাটিক ওয়েবসাইট। ফলে এখানে কোনো এই স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো অ্যাডমিন প্যানেল বা অ্যাডমিন প্যানেলের কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানে কি ডেটার মান কি করা যায় না, পরিবর্তন করা যায় না। যদি পরিবর্তন করতে হয় তাহলে সরাসরি প্রোগ্রামার যে কোড লিখছে সরাসরি কোড কি করতে হবে, পরিবর্তন করতে হবে, কিন্তু আমি কোনো তাৎক্ষণিক কোনো ডাটা আপডেট করতে পারবো না। আর এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো যেমন HTML এবং CSS এই ল্যাঙ্গুয়েজের সাহায্যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। তো স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা দেখে নিতে হবে। তো ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েবসাইটের তথ্য পরিবর্তনশীল, অর্থাৎ ওয়েব পেজ ওয়েবসাইটে চালু করার পরেও আমি ইচ্ছা করলে এখানে ডেটার মান কি করতে পারবো, আপডেট করতে পারবো, ইচ্ছা করলে কি পরিবর্তন করতে পারবো। তাহলে যে সকল ওয়েবসাইটের ডেটার মান যে কোনো সময় পরিবর্তন করা যায়, সেই ওয়েবসাইটগুলোকে আমরা বলবো কি ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটের তথ্য, সময় বা টাইম, এগুলো সময় টাইম অনুযায়ী এগুলো কি হতে পারে, পরিবর্তন হতে পারে। যেমন হয়তো এখন 5 মিনিট পর এখন যে ওয়েবসাইটে যে তথ্যগুলো আছে 5 মিনিট পর দেখা গেলো সেগুলো আপডেট করা হয়ে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে। তো আর আমরা বর্তমান সময়ে যত ওয়েবসাইট দেখি সবই হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণ এখন খুবই কম, যেমন আমাদের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটগুলো সেগুলোকে আমরা কি স্ট্যাটিক ওয়েবসাইট বলতে পারি। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে বর্তমানে বলছি যেমন কোনো একটা সংবাদপত্র যে ওয়েবসাইটগুলো, যেমন আমি যদি বলি প্রথম আলো, তো প্রথম আলো কি যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছে এবং সেখানে তথ্য কি করতেছে, আপডেট করতেছে, পরিবর্তন হচ্ছে। ফেসবুকের বিভিন্ন তথ্য কি প্রতিনিয়ত কি হচ্ছে, আপডেট হচ্ছে। চালু করার পরে যেমন আমি কিছু তথ্য দেখলাম, একটু পর আবার যখন রিফ্রেশ দিলাম তখন আমার নতুন তথ্য চলে আসছে। তার মানে এখানে কি মুহূর্তের মধ্যে তথ্য কি করতেছে, পরিবর্তন করা যাচ্ছে, ফলে এগুলা ডাইনামিক ওয়েবসাইট। কিন্তু স্কুল কলেজের যে ওয়েবসাইটগুলো সেগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা একটু দেখে নিতে হবে। তো ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, যেমন আর্কাইভ ওয়েবসাইট, অর্থাৎ এটা হচ্ছে পুরাতন মডেলের একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন তথ্য, ছবি, অডিও, ভিডিও এগুলো প্রদর্শন করা হয়। আর কিছু হচ্ছে বিজনেস ওয়েবসাইট, যেমন ব্যবসায়িক সেবাদানের জন্য বা প্রচার প্রসারের জন্য ওই ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয়। ই কমার্স, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ যে ই কমার্স ওয়েবসাইট। তো আমরা জানি এখানে কি বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় করার জন্য এই ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয়। তাহলে যে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট আমরা জানি যে ফেসবুক, টুইটার এগুলো সামাজিক যোগাযোগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট হচ্ছে কোনো একজন ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর লেখালেখি যে করে যে ওয়েবসাইটগুলোতে, সেগুলো হচ্ছে ব্লগ ওয়েবসাইট। আর নিউজ ওয়েবসাইট বলছে চলমান সংবাদ প্রচারের জন্য যে ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে নিউজ ওয়েবসাইট। তো এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, খুব ইম্পর্টেন্ট। তো আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে যুক্ত যত ইলেকট্রনিক ডিভাইস আছে সবার একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেই আইডেন্টিফিকেশন নাম্বারটাকে বলা হয় আইপি অ্যাড্রেস, অর্থাৎ যার পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তাহলে আমরা কি বললাম, ইন্টারনেটে যুক্ত যত ইলেকট্রনিক ডিভাইস, সেটা হতে পারে কম্পিউটার, হতে পারে একটা ল্যাপটপ, পিডিএ, মোবাইল ফোন, যাই হোক না কেন, মোট কথা যদি ইন্টারনেট তার মধ্যে সংযুক্ত করা যায় বা সে যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, তাহলে প্রত্যেকেরই একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। সেই আইডেন্টিফিকেশন নাম্বারটাকে আমরা বলছি আইপি অ্যাড্রেস। তো
এই আইপি অ্যাড্রেসের সাহায্যে আমরা ডিভাইসগুলোকে আলাদা আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে কি করতে পারি, শনাক্ত করতে পারি। তার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ, একটা হচ্ছে হোস্ট অংশ। তো এটা সম্পর্কে আমি পরবর্তী ডিটেল বলতেছি। তো যেমন এখানে আমরা দেখতেছি কতগুলো ডিভাইস, যেমন একটা ল্যাপটপ, তার একটা আইপি অ্যাড্রেস আছে, তারপর হচ্ছে ডিভিআর, এলইডি টিভি, তারপর হচ্ছে একটা রাউটার আছে, এখানে কতগুলো ডিভাইস আছে, ঠিক আছে। তো প্রত্যেকটারই এই যে একটা ক্যামেরা আছে, স্মার্ট টিভি আছে, মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা টিভি, ডিভিডি, রাউটার, প্রত্যেকেরই একটা কি আছে, আইডেন্টিফিকেশন নাম্বার আছে, যে নাম্বারের ভিত্তিতে এই ডিভাইসগুলোকে কি করা হয়, শনাক্ত করা হয়। তো এই নাম্বারটাকে, আইডেন্টিফিকেশন নাম্বারটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে আইপি ভার্সন 4, আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। তো বর্তমানে প্রচলিত হচ্ছে আইপি ভার্সন 4, আর এটা প্রায় শেষ। তো এই জন্য যেটা আসবে সেটা হচ্ছে আইপি ভার্সন 6। তো আমরা দুইটা নিয়ে এখন আলোচনা করব। যেমন প্রথমে যদি আমরা আইপি ভার্সন 4 দেখি, তাহলে এটা একটা আইপি ভার্সন 4 এর একটা আইপি অ্যাড্রেস। যেমন এখানে কটা অংশ আছে, 4টা অংশ, একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, 4টা অংশ। প্রত্যেকটা অংশে আলাদা আছে আবার কিসের সাহায্যে, ডট দ্বারা, অর্থাৎ ডট দ্বারা পৃথক করা থাকবে আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে। কিন্তু যখন আমি আইপি ভার্সন 6 দেখবো তখন আবার কোলনের সাহায্যে আলাদা করা। তো এখন এই প্রত্যেকটাকে বলা হয়, তাহলে এখানে 4টা অংশ আছে, তো প্রত্যেকটাকে বলা হয় এক একটা অক্টেট। তাহলে এখানে অক্টেট আছে টোটাল 4টা, আর প্রত্যেকটা অক্টেট হচ্ছে 8 বিট করে। তাহলে 4টা অক্টেট, তার মানে 4টা কত, 32 বিট। তার মানে আইপি ভার্সন 4 যে আইপি অ্যাড্রেসগুলো সেগুলো হচ্ছে 32 বিটের আইপি অ্যাড্রেস, একটু খেয়াল রাখতে হবে। তো আমরা যেটা বলছিলাম, যেমন এটার যদি আমি চিন্তা করি, এই প্রথম 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডি, তাহলে এটা হবে কি, হোস্ট আইডি। অথবা এটা হতে পারে প্রথম 2টা অক্টেট নেটওয়ার্ক আইডি হতে পারে, পরের 2টা কি হোস্ট হতে পারে। আবার এরকম হতে পারে, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের 3টা হচ্ছে হোস্ট আইডি। এটা হচ্ছে যদি আমরা একটু বলি যে আমি সাপোজ কোনো একটা ডিভাইস, বা আমি না, তো ইন্টারনেট কি করতেছে, ইন্টারনেটের সাহায্যে কোনো একটা ডিভাইসকে খোঁজা হচ্ছে। তো ইন্টারনেটের সাহায্যে যখন কোনো একটা ডিভাইসকে খোঁজা হয়, প্রথমে আইডেন্টিফাই করা হয় ওই ডিভাইসটা কোন নেটওয়ার্কের অধীনে আছে। তো ওই নেটওয়ার্কটা যখন আইডেন্টিফাই হইলো, এরপরে খেয়াল করবে ওই নেটওয়ার্কের অধীনে ওই ডিভাইসটা কোথায় আছে। তার মানে হচ্ছে যে এই যে আমরা আগে যে বলছিলাম যে আইপি অ্যাড্রেসের দুইটা অংশ, একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ, আর একটা হচ্ছে হোস্ট অংশ। তো নেটওয়ার্ক অংশ হচ্ছে প্রথমে আমি যে ডিভাইসটাকে খুঁজতেছি সেই ডিভাইসটা কোন নেটওয়ার্কের অধীনে আছে সেটা প্রথমে শো করবে, তারপরে দেখবে সেই নেটওয়ার্কের অধীনে এখন ওই ডিভাইসটা কোথায় আছে, যেটাকে আমরা বলছি হোস্ট অংশ। তো এটা দেখলাম আমরা আইপি ভার্সন 4। তো এরপর হচ্ছে আইপি ভার্সন 6, এটা যদি আমরা একটু বলি, তো আইপি ভার্সন 6 হচ্ছে এটা 128 বিটের। যেমন আইপি ভার্সন 4 ছিল 32 বিটের, আর আইপি ভার্সন 6 হচ্ছে 128 বিটের। এই যে আমরা বলছিলাম এখানে 8টা অংশ আছে, এখানে কয়টা অংশ আছে, 8টা অংশ আছে। তো এখানে গণলে 8টা অংশ পাওয়া যাবে, আর প্রত্যেকটা অংশ হচ্ছে 16 বিট করে। তাহলে 8 16 হবে কত, 128 বিট। আর আইপি ভার্সন 6 হেক্সাডেসিমাল সংখ্যা দ্বারা লেখা হয়, কিন্তু আইপি ভার্সন 4 এটা লেখা হয় ডেসিমাল বা দশমিক সংখ্যা দ্বারা, কিন্তু আইপি ভার্সন 6 লেখা হয় হেক্সাডেসিমাল সংখ্যা দ্বারা, একটু মনে রাখতে হবে। তো আমাদের সময় স্বল্পতা ক্লাসে, সেই জন্য আমরা ডিটেলস বললাম না, এখানে একটু দেখে নিও। তো এখন এখানে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এর বিষয়গুলো লেখা আছে। যেমন আইপি ভার্সন 4 হচ্ছে বর্তমানে বহুল প্রচলিত আইপি অ্যাড্রেস, যেটা 32 বিটের আইপি অ্যাড্রেস, 4টা অংশ থাকে, প্রত্যেকটা অংশ 8 বিট করে থাকে, আর এটা ডট দ্বারা পৃথক করা হয়। আইপি ভার্সন 4 এগুলো ডেসিমাল সংখ্যা দ্বারা লেখা হয়। এখানে আমরা সর্বোচ্চ ডেসিমাল সংখ্যায় 0 থেকে 255 এর ভিতর লিখতে পারবো, ঠিক আছে, ওকে। আর যদি আমরা আইপি ভার্সন 6 দেখি, তাহলে এখানে 8টা অংশ থেকে, প্রতি অংশে 16টা বিট, এই হচ্ছে মোট 128টা বিট, আর এটা পৃথক থাকে কোলন দ্বারা। আমরা দেখছি, যেমন তুমি ভিডিওটা করে দেখতে পারো। তো আর এখানে হেক্সাডেসিমাল ফরম্যাট ব্যবহার করা, মানে আমরা যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হেক্সাডেসিমাল ফরম্যাটে, কিন্তু আইপি ভার্সন 4 কিন্তু ডেসিমাল বা দশমিক ফরম্যাটে লেখা হয়, ঠিক আছে, ওকে। তো ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল, এটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইট যখন আমরা দেখতে চাই, তখন সেই ওয়েব পেজ বা ওয়েবসাইটের অবশ্যই কি থাকবে, একটা ঠিকানা থাকবে বা একটা অ্যাড্রেস থাকবে। তাহলে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের যে ঠিকানা বা অ্যাড্রেস থাকে, সেই ঠিকানা বা অ্যাড্রেসটাকে কি বলা হয়, ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল বলা হয়। তাহলে আমরা কি বলছি, যে যখন আমরা কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটে প্রবেশ করতে চাই, তখন আমাদের প্রথমেই ওই ওয়েব পেজ বা ওয়েবসাইটে কি জানতে হবে, ঠিকানাটা আগে জানতে হবে, বা অ্যাড্রেসটা কি করতে হবে, আগে জানতে হবে। তাহলে ওই ওয়েবসাইটের যে ঠিকানা বা অ্যাড্রেস আছে, সেই ঠিকানা বা অ্যাড্রেসটাকে বলা হয় কি, ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল।
তো আমরা প্রথমে ব্রাউজার ওপেন করব, সেই ব্রাউজারের ওই অ্যাড্রেস বারের মধ্যে আমরা কি করতেছি, ওই ওয়েবসাইটের কি ঠিকানাটা লিখতেছি, ওই ঠিকানাটাই হচ্ছে কি ওয়েব অ্যাড্রেস, আর এর পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো আমরা এখানে কি করছি, একটা ওয়েব অ্যাড্রেস লিখছি, যে একটা ওয়েব অ্যাড্রেসের সাধারণত কোথাও বলছে 3টা অংশ, আবার কোথাও বলছে 4টা অংশ। যেমন এখানে আমরা কি 4টা অংশ শো করেছি, যেমন http এটা একটা অংশ, www.robieducationclub.edu.bd, অর্থাৎ এখানে বলে রাখি তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই রবি এডুকেশন ক্লাব নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা দেখতে পারো। তারপর আইসিটি এটা হচ্ছে আমরা বলি এটা ফোল্ডার নেম, আর এটা হচ্ছে ফাইল নেম, যেমন এটা পরবর্তী স্লাইডে আমরা এটা ব্যাখ্যা করেছি। যেমন এখানে 4টা অংশ, যেমন আমরা বলছি http এটাকে বলা হয় কি ওয়েব প্রোটোকল, তারপর www.robieducationclub.edu.bd এটা হচ্ছে ডোমেইন নেম, আইসিটি হচ্ছে ফোল্ডার নেম, আর page.html এটা হচ্ছে ফাইল নেম, অর্থাৎ একটা ইউআরএল বা ওয়েব অ্যাড্রেসের 4টা অংশ থাকে। এরপর হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে যেমন আমরা জানি আইপি অ্যাড্রেসগুলো কি সংখ্যা দ্বারা লেখা হয়, এখন এই সংখ্যাগুলো মনে রাখা কি খুবই কষ্টকর ব্যাপার, এই জন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ইংরেজি নাম ব্যবহার করা হয়, সেই ইংরেজি নামটাকে বলা হয় কি ডোমেইন নেম। তাহলে আমরা কি বললাম, যে আমরা বলছি ইন্টারনেটে যুক্ত যতগুলো ইলেকট্রনিক ডিভাইস বা ওয়েবসাইট আছে প্রত্যেকেরই একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, ওই আইডেন্টিফিকেশন নাম্বারটা হচ্ছে আইপি অ্যাড্রেস। কিন্তু এখন এই সংখ্যাগুলো বা নাম্বারগুলো মনে রাখা কি খুবই কষ্টকর, এই জন্য এই সংখ্যার পরিবর্তে ইংরেজি নাম ব্যবহার করা হয়েছে। তাহলে সংখ্যার পরিবর্তে বাই আইপি অ্যাড্রেসের পরিবর্তে যে ইংরেজি নাম ব্যবহার করা আছে সেই নামটাকে বলা হয় কি ডোমেইন নেম। আমরা পরবর্তীতে ভাবো এই আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম এদের মধ্যে যে একটা ইন্টারচেঞ্জ, বা আমরা ডোমেইন নেম লিখতেছি সেটা আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে তারপরে সার্চ হচ্ছে, এই কাজটা একটা সার্ভারে করে থাকে, সেটার নাম হচ্ছে ডিএনএস সার্ভার। যাই হোক সেটা আমরা নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা ডোমেইন নেম কি বললাম, যে আইপি অ্যাড্রেসগুলো সংখ্যা দ্বারা লেখা হয়, সেগুলো মনে রাখা খুবই কষ্টকর ব্যাপার, এই জন্য সংখ্যার পরিবর্তে কি করা, ইংরেজি নাম ব্যবহার করে, সেই ইংরেজি নামটাকে বলা হয় কি ডোমেইন নেম। আর আমরা জানি পৃথিবীতে একটা ডোমেইন নেম একটা ওয়েবসাইটেরই থাকবে, একাধিক হবে না কখনোই। আর এই ডোমেইন নেমগুলো যে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে সেটা হচ্ছে ICANN। আর এই ডোমেইন ডটের পর আমরা যখন ডোমেইন লিখবো তখন এই ডটের পরের যে অংশটুকু সেটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। আর এই টপ লেভেল ডোমেইনের দুইটা অংশ, একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। তো জেনেরিক ডোমেইনগুলো আমরা এখানে ব্যাখ্যা পাবো, আবার এখানে যে চিত্রের মধ্যে আমরা যেমন .com কি বলছি .com, তো এটা হচ্ছে কি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটগুলো আছে তাদের শেষে .com থাকবে, যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে তার শেষে থাকবে .edu, যদি কোনো একটা জনহিতকর বা জনকল্যাণকর কোনো প্রতিষ্ঠান হয় তার শেষে থাকবে .org, যদি সরকারি প্রতিষ্ঠান হয় তার শেষে থাকবে .com, যদি কোনো নেটওয়ার্কিং ওয়েবসাইট হয় তাহলে তার শেষে থাকবে .net। এরকম যে প্রত্যেকটা ওয়েবসাইটের নামের পরে এই অংশগুলো থাকে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে ওয়েবসাইটটা কোন প্রকৃতির। যেমন .com থাকলে আমরা বুঝছি এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, .org থাকলে বুঝছি জনকল্যাণকর একটা প্রতিষ্ঠান, .edu থাকলে আমরা কি বুঝছি এটা একটা শিক্ষামূলক ওয়েবসাইট বা শিক্ষামূলক প্রতিষ্ঠানের ওয়েবসাইট, বা .net থাকলে একটা নেটওয়ার্কিং প্রতিষ্ঠানের ওয়েবসাইট, এরকম আর কি। তো আমরা এই জেনেরিক কোডগুলো দেখে আমরা বলতে পারি ওই ওয়েবসাইটটা কি সম্পর্কিত। কান্ট্রি কোড একইভাবে ডোমেইন নেমের শেষে, যেমন এই যে আমরা এখানে দেখাইছি .bd লেখা আছে, এই যে শেষে এই যে .bd, তো বিডি দ্বারা বলছে এটা কি বাংলাদেশের, যদি ইউকে লেখা থাকতো ইউনাইটেড কিংডম, যদি ইউএস লেখা থাকতো ইউনাইটেড স্টেট, যদি আয়ান লেখা থাকতো ইন্ডিয়া। তার মানে হচ্ছে প্রত্যেকটা ইউআরএল বা ওয়েব অ্যাড্রেসের শেষে এরকম কান্ট্রি কোড দেওয়া থাকে, তবে কান্ট্রি কোড দেওয়াটা এটা বাধ্যতামূলক না। তো ডিএনএস সার্ভার, তো আমরা যেটা বলছিলাম যে এটা আমরা একটু ডিটেল বলবো। তো ডিএনএস সার্ভারটা কি, তো এটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম সার্ভার। তো বিষয়টা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি, সাপোজ যে আমি এই কম্পিউটারে বসে আছি, এখন আমি এই ওয়েব সার্ভারে প্রবেশ করতে চাচ্ছি, তাহলে এখন আমি কি করব, আমি এই কম্পিউটারে বসে এখানে আমি কি করব, এই ওয়েব সার্ভারের যে ডোমেইন নেম আছে সেটা লিখব। যদি এটা ধরে নিয়ে আমি ফেসবুকে প্রবেশ করবো, তাহলে আমি কি করতেছি, আমি আমার কম্পিউটারে এখানে www.facebook.com লিখব। কিন্তু এই যে www.facebook.com, এই facebook.com এটা হচ্ছে ডোমেইন নেম, এই ডোমেইন নেম দ্বারা কখনোই ওয়েব সার্ভারে প্রবেশ করা যায় না। এই ফেসবুকের আড়ালে আমরা জানি কি একটা নাম্বার আছে, যেটাকে আমরা বলছিলাম কি আইপি অ্যাড্রেস। তাহলে এখন আমার এই কম্পিউটারে বা ল্যাপটপে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে কিন্তু আমি কি করছি, facebook.com লিখছি। এখন এই ফেসবুকের যে আইপি অ্যাড্রেস আছে তার জন্য ব্রাউজার কি করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে কার কাছে, এই ডিএনএস সার্ভারের কাছে। এই ডিএনএস সার্ভার কি করবে, ফেসবুকের যে আইপি অ্যাড্রেস আছে সেটা কি করবে, রিটার্ন করবে। কার কাছে রিটার্ন করবে, যে ব্রাউজারের কাছে রিটার্ন করবে। এখন কিন্তু ব্রাউজারের কাছে কি আছে, ওই ফেসবুকের
আইপি অ্যাড্রেসটা আছে। এখন ব্রাউজার কি করবে, সেখান থেকে কই চলে যাবে, ওই ওয়েব সার্ভারে চলে যাবে আইপি অ্যাড্রেস দ্বারা। তার মানে হচ্ছে যখন আমরা কোনো একটা ডোমেইন নেম বা কোনো একটা ওয়েবসাইটের নাম লিখতেছি, সেই ওয়েবসাইটের নাম দ্বারা কিন্তু আমরা সরাসরি কি করতে পারি না, ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারি না। ঠিক আছে, ওই নামের আড়ালে কি আছে, একটা আইপি অ্যাড্রেস আছে। সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু ব্রাউজারের কাছে থাকে না, থাকে কার কাছে, এই যে আমরা যে বলছি ডিএনএস সার্ভার, ডোমেইন নেম সিস্টেম সার্ভার, ওই সার্ভারের কাছে আইপি অ্যাড্রেসটা কি থাকে, সংরক্ষিত থাকে। তাহলে প্রথমে ব্রাউজার কি করবে, যে একটা রিকোয়েস্ট পাঠাবে ডিএনএস সার্ভারের কাছে, তখন ডিএনএস সার্ভার কি করবে, ওই যে ডোমেইন নেম যেটা লিখছিলাম ওই নামের অধীনে যে আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসটা কি করবে, আবার ব্রাউজারে ফেরত পাঠাবে। তখন ওই আইপি অ্যাড্রেস দ্বারা পরবর্তীতে ব্রাউজার কি করবে, ওই ওয়েবসাইটে কি করবে, প্রবেশ করবে এবং আমাদেরকে ফলাফলটা দেখাবে। তার মানে ডিএনএস সার্ভারে কি থাকে, সকল আইপি অ্যাড্রেস কি থাকে, সংরক্ষিত থাকে। অর্থাৎ আমি যে ওয়েব অ্যাড্রেসটা লিখবো, সেই ওয়েব অ্যাড্রেসের বিপরীতে যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসগুলো কি করে, ডিএনএস সার্ভারে সংরক্ষিত থাকে। তো ব্রাউজার যখন কি করবে, ডিএনএস সার্ভারকে রিকোয়েস্ট করবে, তখন ডিএনএস সার্ভার কি করবে, সেগুলো ব্রাউজারকে রিটার্ন করবে আইপি অ্যাড্রেসটা। পরবর্তী সেই আইপি অ্যাড্রেস দ্বারা ব্রাউজার কি করবে, ওই নির্দিষ্ট ওয়েবসাইটে কি করবে, প্রবেশ করবে, আমাদেরকে আউটপুটটা, ফলাফলটা বা ওই ওয়েব সার্ভার পেজগুলো কি করবে, প্রদর্শন করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আর আমাদের নেক্সট লেকচার নিয়ে আমরা খুব শীঘ্রই চলে আসবো। আর যদি এই ভিডিওটা কেউ বারবার দেখতে চাও, তাহলে ইউটিউবের চ্যানেল হচ্ছে রবি ROBI এডুকেশন ক্লাব, একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।